Dear students, good morning. Welcome to was my class. Today I want to teach you tense. Tense is very important for you. Every student should learn tense properly. If a student know about the tense properly, he can speak English and writing English properly. So, watch my class today attentively. Tense part 1. ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দটি এসেছে। টেন্স অর্থ কাল বা সময়। ক্রিয়ার কাজ সংগঠিত বা নিষ্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিন প্রকার টেন্সের প্রত্যেকটিকে আবার চার ভাগে ভাগ করা যায়। সুতরাং টেন্স মোট 12 প্রকার। কিভাবে 12 প্রকার আমি দেখাচ্ছি। যেমন ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট, কন্টিনিউয়াস। এই প্রতিটা টেন্সকে এই চার ভাগে ভাগ করা যায়। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন যদি প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করি তাহলে এখানে কি লিখে দেব, শুধু প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট টেন্সকে আমরা এই চার ভাগে ভাগ করে ফেললাম। আবার একইভাবে আমরা পাস্ট টেন্সকে যদি চার ভাগে ভাগ করি তাহলে হয়, এখানে আমি পাস্ট লিখে দিলেই হয়ে যায়। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করলাম, তাহলে পেয়ে গেলাম 8টা টেন্স। এখন ফিউচার, এখানে যদি ফিউচার লিখি তাহলে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচার টেন্সকেও আমরা চার ভাগে ভাগ করলাম। সুতরাং আমরা ইতিমধ্যে 12টি টেন্স পেয়ে গেছি, অর্থাৎ এখন আমরা বলতে পারি স্পষ্ট যে টেন্স 12 প্রকার। এখন আসি আমরা প্রথম থেকে। আজকে আমি তোমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স পড়াবো। এক নাম্বার হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যে কাজ বর্তমান, অনির্দিষ্ট, সময়ে হয়, চলে বা ঘটে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। তাহলে এখানে কি লিখলাম, যে কাজ বর্তমান অনির্দিষ্ট সময়ে হয়,
চলে বা ঘটে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট সংক্ষিপ্ত লিখেছি। এখন আসি যে আমরা বাংলা থেকে কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য আমরা কি লিখবো? বাংলা রূপ। তোমরা তো জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন যে আগে চাই বাংলা ভাষার গাঁথনি, তারপর ইংরেজি শেখার পত্তন। তাহলে টেন্স শিখতে হলে আমাদের কাছে সবচেয়ে সহজ মনে হবে, বা তোমাদের কাছে সবচেয়ে সহজ মনে হবে যদি বাংলা থেকে আসে। তাহলে এখানে বাংলা রূপ কি? বাংলা ক্রিয়া পদে করি, করে, করি, পরে, লিখি, লেখে ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে আমরা ক্রিয়াপদে, ক্রিয়া কি? যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, যাওয়া, খাওয়া, পড়া, দেখা, খেলা ইত্যাদি কাজ করা বোঝায়, সেটা হচ্ছে ক্রিয়াপদ, আর ইংরেজিতে তাকে বলা হয় ভার্ব। তাহলে এই ক্রিয়াপদে যদি আমরা এরকম রূপ দেখি যে করি, করে, পড়ি, পড়ে, লিখি, লেখে ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন আসো যে আমরা যখন জানলাম যে এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন গঠনটা জানা দরকার। অর্থাৎ কিভাবে আমরা ইংরেজি করব, গঠনটা জানা দরকার। তাহলে গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে সাবজেক্ট যে ক্রিয়া সম্পাদন করে সে হলো সাবজেক্ট, ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট যা করে সেটা হচ্ছে অবজেক্ট, আর অতিরিক্ত কিছু অংশ থাকলে সেটা এক্সটেনশন হিসাবে আমরা ব্যবহার করি। যে এক্সটেনশন মানে কি? সম্প্রসারণ। তাহলে এখানে যেমন 1 নাম্বার, আমি ছবি আঁকি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি, সাবজেক্ট। এই যে পড়ি, পড়ো, দেখি, দেখো, তাহলে এরকম আঁকি, এটা হচ্ছে ভার্ব ওয়ান, এটা ক্রিয়াপদ। আর ছবিটা হচ্ছে কি? আঁকি, আমি ছবি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখন আমি যদি গঠন অনুসারে সাজাই, তাহলে শুরুতে সাবজেক্ট, আমি ইংলিশ হচ্ছে আই, তারপরে ভার্ব ওয়ান আঁকি, আঁকা ইংলিশ হচ্ছে ড্র, আই ড্র। কি আঁকি? ছবি। অনির্দিষ্ট, অনির্দিষ্ট থাকলে আর্টিকেল কি বসে? এ বা এন। পিকচারের আগে কি বলবে? এ বলবে, এ পিকচার। আই ড্র আউট পিকচার, আমি একটি ছবি আঁকি। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, আর ড্র হচ্ছে ভার্ব ওয়ান, আর এ পিকচার অর্থ হচ্ছে কি? ছবি, অর্থাৎ এটা অবজেক্ট। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইংরেজি করতে পারি। আমি আরো উদাহরণ দিচ্ছি। যেমন এক্সাম্পল 2, সে চা বানায়, সে চা বানায়। তাহলে এখানে সাবজেক্ট কি? সে, বানায় হলো ভার্ব ওয়ান, চাটা হচ্ছে অবজেক্ট।
তাহলে গঠনে কি ছিল? শুরুতে সাবজেক্ট ছিল, সাবজেক্ট হলো এখানে হি বা শি, চা বানায় যেহেতু মহিলা দিয়ে দিলাম শি। তারপরে বানায় হলো এখানে কি তৈরি করে, তৈরি করে ইংলিশ হচ্ছে মেক। তারপরে কি কি তৈরি করে? চা, টি, টি। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা যে সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা এস যোগ হয়, এজন্য এখানে কি হবে? মেক্স হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া, ভবে আছে যারা, থার্ড পারসন তারা। আর সিঙ্গুলার নাম্বার হচ্ছে একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝালে সিঙ্গুলার নাম্বার। আর একের বেশি অর্থাৎ দুই বা ততোধিক যত আছে, 2, 3, 5, 10, 10 লাখ, 20 লাখ, 20 কোটি, এরকম যত বেশি আছে সব হচ্ছে প্লুরাল নাম্বার। তাহলে শুধু সিঙ্গুলারের ক্ষেত্রে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা এস যোগ হয়। কিছু কিছু ভার্বের আরো পরিবর্তন আছে। এই হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের গঠন, এবং এইভাবে আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্সের সেন্টেন্স তৈরি করতে পারবো। এখন আসি, এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি বা প্রশ্নবোধক করি, ইন্টারোগেটিভ, যেটার বাংলা অর্থ হচ্ছে কি? প্রশ্নবোধক। প্রশ্নবোধক আমরা কিভাবে করব? শুরুতে আমরা কি দিব? ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন, ডট অফ ইন্টারোগেশন। যেমন আমি একটা বাংলায় লিখে নিই, সে কি আমাকে ডাকে? সে কি আমাকে ডাকে? তাহলে এখানে সাবজেক্ট কি? সে। তারপরে ডাকে হচ্ছে ভার্ব 1, আর আমাকে হচ্ছে অবজেক্ট। তাহলে ইন্টারোগেটিভ করতে হলে আমার শুরুতে কি দিতে হবে? ডু অথবা ডাজ। এই যেখানে ডু বা ডাজ যখন দেখবে সাবজেক্ট আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তখন সবার আগে কি বলবে? ডাজ বলবে। তাহলে আমি এখানে কি লিখবো? এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, ডাজ লিখবো। ডাজ, সে মানে কি? হি। ডাজ হি গেল সাবজেক্ট, তারপরে কি? ভার্ব 1, ডাকে। ডাকে ইংলিশ কি? কল। কাকে ডাকে? অবজেক্ট হচ্ছে আমাকে, অর্থাৎ মি। তারপর প্রশ্নবোধক চিহ্ন। সে কি আমাকে ডাকে? ডাজ হি কল মি? এইভাবে আমরা প্রতিটা সেন্টেন্স এইভাবে ভাব পরিবর্তন করে একাধিক সেন্টেন্স লিখতে পারবো। এখানে ডাকে, কল, ভাব যদি আমি চেঞ্জ করি, তখন কলের জায়গায় অন্য ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। যেমন সে কি আমাকে হেল্প করে, তাহলে এখানে কলের জায়গায় কি আসবে? হেল্প আসবে। সে কি আমাকে সাহায্য করে, তাহলে কলের জায়গায় হেল্প আসবে। এরকম আমরা একাধিক সেন্টেন্স নিজে নিজে তৈরি করতে পারবো। এরপরে আর একটা উদাহরণ দিচ্ছি, যেমন তারা কি ইংরেজি শিখে? তাহলে এখানে তারা হচ্ছে সাবজেক্ট, তাহলে তারা ইংলিশ কি? দে, প্লুরাল নাম্বার, এর জন্য কি হবে? ডু হবে। ডু দে। তারা কি কি করে?
শিখে, শিখা ইংলিশ কি? লার্ন। এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে লার্ন। তারা কি শিখে? কি শিখে? ইংরেজি। এটা হলো অবজেক্ট, ইংলিশ। ডু দে লার্ন ইংলিশ? তারা কি ইংরেজি শিখে? তাহলে এইভাবে আমরা মনে করো এই ডের জায়গা সাবজেক্ট পরিবর্তন করব, আর লার্নের জায়গা ভার্ব পরিবর্তন করব, ইংলিশের জায়গা অবজেক্ট পরিবর্তন করব। এইভাবে আমরা পরিবর্তন করে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পরিবর্তন করে অনেক অনেক সেন্টেন্স আমরা লিখতে পারি এবং বুঝতে পারি। এখন আসো এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তখন কি হবে? নেগেটিভ বা না বোধক, আমরা যদি সেন্টেন্সটাকে না বোধক করতে চাই তাহলে কি হবে? গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ডু ডাজ প্লাস নট, অর্থাৎ দুটার সাথে ডন বা ডাজন্ট হবে, আমি নটটা আলাদা লিখে দিলাম। তারপরে কি ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি একটা উদাহরণ লিখছি, যেমন রিমা ভাত রান্না করে না, না বোধক। তাহলে এখানে সাবজেক্ট কি আছে? রিমা। তাহলে দেই রিমা, সাবজেক্টের পরে কি দেব আমি? ডু নট বা ডন্ট, ডাজ নট বা ডাজন্ট। তাহলে এখানে রিমার পরে কি হবে? ডাজন্ট হবে, কারণ রিমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রিমা ডাজন্ট রান্না করা, ইংলিশ কি? এটা হলো ভার্ব ওয়ান লাগবে, তাহলে কুক। রিমা ডাজন্ট কুক, কি রান্না করে? করে না, ভাত রান্না করে না, তাহলে রাইট। ভাত ইংলিশ হচ্ছে রাইট অবজেক্ট। তারপরে এখানে কি ফুল স্টপ। রিমা ডাজন্ট কুক রাইট। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন আমরা তাকে সাহায্য করি না। তাহলে এখানে সাবজেক্ট আমরা, এই জন্য কি হবে? উই। আমরা ইংলিশ হচ্ছে উই, তারপর উইয়ের পরে কি হবে? ডন্ট হবে, উই ডন্ট। তারপরে সাহায্য করে ইংলিশ কি? ভার্ব ওয়ান হেল্প, উই ডন্ট হেল্প। তারপর অবজেক্ট, অবজেক্ট হচ্ছে তাকে, তাকে ইংলিশ হচ্ছে হিম, উই ডন্ট হেল্প হিম, আমরা তাকে সাহায্য করি না। তাহলে এইভাবে আমরা এখানে সাবজেক্ট রিমার পরিবর্তে উই দিয়েছিলাম, এইভাবে আবার এখানে রান্না করার পরিবর্তে সাহায্য করা, এইভাবে আমরা সাবজেক্ট পরিবর্তন করে এবং ভার্ব পরিবর্তন করে অনেক অনেক সেন্টেন্স আমরা বানাতে পারি। এইভাবে আমরা বাড়িতে চেষ্টা করব, তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। এখন একই সাথে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়, অর্থাৎ একই সাথে নাবোধক এবং প্রশ্নবোধক করা যায়। নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ, অর্থাৎ না বোধক যোগ প্রশ্নবোধক। এখানে স্ট্রাকচারটা হবে ডু ডাজ প্লাস নট, অর্থাৎ ডন্ট বা ডাজন্ট। তারপরে কি বলবে? সাবজেক্ট বলবে। তারপরে ভার্ব ওয়ান,
তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন এক্সাম্পল, সে কি স্কুলে যায় না? তাহলে কি প্রশ্নও করা হয়েছে, নাও করা হয়েছে একত্রে, এই জন্য এটাকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ। সে কি স্কুলে যায় না? তাহলে এখানে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, এই জন্য এখানে কি হবে? ডাজন্ট হবে। ডাজন্ট হি, যাও ইংলিশ কি গো, ডাজন্ট হি গো, কোথায় যায় না? স্কুল, তাহলে স্কুল আগে টু বলবে, টু স্কুল। ডাজন্ট হি গো টু স্কুল। আমি আর একটা এক্সাম্পল লিখছি। তুমি কি বইটি নেবে না? তুমি কি বইটি নেবে না? তাহলে এখানে কি হবে? তুমি সাবজেক্টের জন্য কি হবে? ডন্ট হবে। ডন্ট ইউ, সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ, ডন্ট ইউ। নেবে না, নেওয়া ইংলিশ কি? টেক, ডন্ট ইউ টেক। বইটি অবজেক্ট, এখানে কি অবজেক্ট কি? বুক, বইটি। তাহলে ডন্ট ইউ টেক দি বুক, তুমি কি বইটি নেবে না? তাহলে শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিস্তারিত পড়ালাম। তোমরা যদি আমার ক্লাসটি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে, এবং এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে কোনো বাংলা থেকে ইংরেজি করা বা ইংরেজি বলা তোমাদের কাছে খুবই সহজ হবে। তোমরা বেশি বেশি এক্সাম্পলগুলো প্র্যাকটিস করবে, নিজে বানানোর চেষ্টা করবে, এরকম বাংলা দেখে দেখে বানানোর চেষ্টা করবে। তারপরে যদি তোমরা সমস্যায় পড়ো, বারবার আমার ক্লাসটা দেখবে। ওকে dear students, you must watch my class again and again and try to understand. If you watch my class, you will be benefited. I pray to Allah for your good health and bright future. Thank you. No more today.